মানুষের দরজায় যেয়ে ঘুমাইছিলাম। ও আমাকে বলে যে, "তুই তো অনেক কষ্ট করতেছিস। এখন তুই হচ্ছে একটা অ্যাপসে লাইভ কর। তোর তো মেকআপ ফেস ভালো।" বিগো অ্যাপস। হাসব্যান্ড বসে থাকতেন আমার বাচ্চা নিয়ে। আমি লাইভ করতাম একপাশে হাসব্যান্ড বসে। পাশে বসে থাকতো আমি লাইভ আর করতাম। আপনি হাসব্যান্ডকে দেখাইতেন না। শুধু আপনাকে দেখা যেত। হ্যাঁ, হ্যাঁ। তো তখন অব্দি মানে ওই লোকটা জানতো যে আমার হাসব্যান্ড আছে কিন্তু আমার সাথে নাই। মানে আমার হাসব্যান্ডের সঙ্গে আমার অ্যাফেয়ার নাই। আচ্ছা। কি তখন ভয়ংকর চিন্তা করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। যদি আপনি আপনার জীবন গল্প বলার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমাদের একটি ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। এই দুটো ঠিকানাই আমার ভিডিওর কোণাতে ফিক্স করে দেয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে ঢুকে নেবেন। সো লাইফে আজকে কে রয়েছে একটু পরিচিত হই। নাম কি আপনার? জি, আমার নাম বয়স কত আপনার? আমার ২০০১ এ বার্থ অফ ডেট এ আছে। ২০০১ এ জন্ম আপনার। হুম, হুম। তার মানে আপনার ২৪ বছর বয়স ২০২৫ এ যদি বলি। জি। জন্ম জেলা? জন্ম জেলা নওগাঁ। নওগাঁতে। বলেন কি গল্প শুনি। আমার বয়স যখন ১ বছর, আমার ভাইয়ের বয়স ৫ বছর। জি। আমার আম্মু আমার আমাকে নিয়ে আমার ভাইকে রেখে আমার আমার বাবার আপন ফুফাতো ভাইয়ের সঙ্গে চলে আসেন। মানে চলে আসা এসে বলতে কি উনার সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, হ্যাঁ, উনি মানে গ্রামের ভাষায় বলে পলায় গেছে। এরকম একটা কথা আরকি। বিয়ে করছে আরকি পলায় এসে। আমি যেহেতু ছোট ছিলাম, আমাকে ঢাকায় নিয়ে আসেন। তো ঢাকায় এসে আমার আম্মু গার্মেন্টস এ চাকরি করেন। আমার যে চাচা উনিও গার্মেন্টস এ চাকরি করেন। জি। আমাকে রেখে যেতেন বাসায় একা, একা। হুম। আমি একা, একা থাকতাম। তো থাকতে, থাকতে যখন আমার বয়স ২.৫ বছর আমার একটু, একটু মনে পড়ে আরকি আবছা, আবছা। আমার বাবারা হচ্ছে ৪ ভাই। ৪ ভাই ৪ বোন। হুম। তো আমার আরেকটা চাচা একটু বোকাটে টাইপের আরকি। আমার বংশের ভিতরে আমি একটাই মেয়ে। আমার আর কোনো বোন নাই আরকি। বাবার আদরের মেয়ে আমি। তো আমার বাবা আমার অনেক ভেঙে গেছে মানে এক কথায় অসুস্থ হয়ে গেছে আমাকে আনার পরে। তো একটা মাঠের ভিতরে আমার আম্মুর পেটে ছুরি ধরছিল সন্ধ্যাবেলা। আপনার বাবা? না আমার চাচা যে, "কে দিয়ে দে নয়তো হচ্ছে তোকে মেরে ফেলবো।" আমি প্রচুর ভয়ে কান্না করতেছিলাম। হুম। ওই মাঠে আমি দাঁড়ায় আছি আমার চাচার সঙ্গে। আমার আম্মু রুমে যেয়ে আমার কাপড়-চোপড় এনে আমার চাচার সঙ্গে আমাকে দিয়ে দেন। আচ্ছা, এগুলো আপনি কার কাছ থেকে শুনেছেন? এটা আমার আবছা, আবছা মনে আছে বয়স ২.৫ হ্যাঁ, বছর বয়স। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তারপরে আমার চাচা যখন আমাকে নিয়ে যান দেশে, দাদির কথা মনে পড়লেই আমার মানে কান্না চলে আসে অটোমেটিকলি। আমার বড় মা আরকি, আমার বড় চাচু। তো উনার হচ্ছে বাচ্চা-কাচ্চা হয়, মারা যায়। তো উনি আমাকে পালেন ৫ বছর পর্যন্ত। তারপর উনার বেবি কনসিভ করে। তো ৫ বছর বয়সে আমি আমার নানুর বাড়িতে আমার নানু অসুস্থ। তো আমার মামা বললেন যে, "দাও তাইলে আমার আম্মু অসুস্থ ওখানে থাকতে পারবে। অন্তত ভালো খাইতে পারবে ২ বেলা।" আমার আব্বুকে আমি একসঙ্গে ৩ টা স্কুলে পড়াশোনা করছি। যখন যেখানে থাকতাম সেখানে গিয়ে পড়তেন। সেইখানে বইয়ে পড়তাম। হুম। তারপর কখনো আমাদের বাড়িতে থাকতাম আমার নানুর বাড়ি আমাদের বাড়ি থেকে ৳১০ ভাড়া লাগে মানে ভ্যান ভাড়া আরকি। তখন নানু বাড়িতে থাকতাম। আমি ৬ বছর বয়সে আমার বাবাকে আমি রান্না করে খাওয়াইছি। আমার বাবা তখনও বিয়ে করেনি। আমার কথা ভেবে যে আমাকে কষ্ট দিবে। বাবা কি করতো আপনার? আমার বাবা হচ্ছে ওই যে ওই সময়টাতে? কাঁচা সবজির ব্যবসা করতেন আরকি। যে আচ্ছা। এক জেলা থেকে আরেক জেলা নিয়ে যাইতেন এরকম। ওকে। আমার ভাই তখন ছিল। আমার ভাইয়ের রান্না আমার রান্না করতাম আমি। আমার ভাইকে স্কুলে ভর্তি করে দেয়, মাদ্রাসায় ভর্তি করে দেয়। ও একটু পড়াশোনা করতে চাইতো না। পরে আমার আরেকটা মামা চট্টগ্রাম থাকেন। তো ওই মামার কাছে পাঠায় দেয় আমার ভাইকে। দেওয়ার পর আমি একা হয়ে যাই। আমার বাবা অনেক রাত্রে আসেন ১২টা ১টা এরকম টাইমে আসেন। বাচ্চা একটা মেয়ে বাড়ি একা থাকি গ্রামের। তখন আমার দাদির বাড়িতে একটু ঘুমাইতে যেতাম। ঘুমাইতে দিত না। বলত তোদের বাড়ি যাই ঘুমা। বড় আম্মার বাড়িতে যেতাম বলত কি ছুটি ঘর এখানে ঢুকবি না। কি ঘর? ছুটি ঘর তখন আমার বড় আম্মার বাবু হইছে সবে। ও আচ্ছা। মানুষের দরজায় যেয়ে ঘুমাইছিলাম। এত কষ্ট করেছি। আমার দাদি কিন্তু চাইলেই আমাকে আদর যত্ন করে বড় করতে পারত। সেটা করেনি। আমি হচ্ছে লার্কি আছে না? গ্রামাঞ্চলে আমি রান্না করব লার্কি শেষ হয়ে যেত। যদি আমার দাদির ওখান থেকে একটা
আমাদের দেশে লারা বলে ওই যে ধান কেটে যে রাখে ওটা একটু নিয়ে এসে যদি জাল ধরাইতাম আমাকে মারতো। প্রচুর অত্যাচার করতো। মানে সৎ মায়ের মতো ব্যবহার করতো আমার দাদি। তো আমি স্কুলে যাইতাম, স্কুল থেকে এসে রান্না করতাম। এভাবে আব্বু আসতো অনেক রাত্রে আসতো, আমি সকালবেলা চলে যেত। তো আমি এভাবে পড়াশোনা করি। আর এভাবেই চলে নানির বাড়ি কখনো, কখনো আমাদের বাড়ি এভাবে যখন আমি 6 এ 7 এ পড়ি, আমার মা এর ভিতরে মাঝে, মাঝে কল দিতেন। আমাদেরই মানে যার মাধ্যমে আমার মার সম্পর্কটা হয় তাকে কল দিতেন। তখন তো বাটন ফোন ছিল, Nokia ফোনগুলা। আমার মা একদিন ফোন দিয়ে বলতেছে, তখন ছোট বোন হইছে, এই ঘরে একটা রাখার মানুষ নাই। তুই চলে আয়। আমার না স্যার বিশ্বাস করেন মানে খুব ইচ্ছা করতো যে মাকে দেখবো, মা এখন কেমন হইছে? মানে আমি তো আবসা, আবসা মনে আছে আমার মার চেহারা। খুব ইচ্ছা করতো মার আদর। মানে দাদির অত্যাচারে বেশি আরো কষ্ট লাগতো। আমাদের গ্রামের সবাই আমাকে মানে আদর করে নিয়ে খাওয়াই দিত। যে যেমন ভালো-মন্দ রানলে নিয়ে খাওয়াইতো। কিন্তু আমার দাদি কখনোই তো আমার ওই বোনকে মানে চাচাতো বোন হয় আমার। বোনকে বলতেছে যে, "আশিকে নিয়ে আয়।" আমি আমার ওই বোনের সঙ্গে চলে আসি। ঢাকাতে আমার আব্বু আমার পা ধরে কান্না করছে, "যাস না।" আমি আব্বুর কথা না শুনে স্কুল ড্রেস পরে চলে আসছি। কোন ঢাকায় ক্লাসে পড়তেন? 7 এ পড়তাম। ঢাকায় চলে আসছি। জি। আপনি যখন আসছেন তখন কি আপনার বাবা ম্যারিড? বিয়ে করছে আবার? না, বিয়ে করে নাই? আমি আসার ১ মাস পরেই বিয়ে করছি। তারপর? তারপর ঢাকায় আসার পরে আমার সেই ছোট বোনকে আমাকে দিলেন পালতে। তো আমার ছোট বোন আমি তো তখন ছোট ছিলাম। পারতাম না। মানে টেক কেয়ার করতে পারতাম না এত। আপনার মা কি উনার ঘর সংসার করতেছে তখন? হ্যাঁ, একসঙ্গেই থাকে? হ্যাঁ। ওকে, একটা রুমে থাকে, চান্দুরা ওকে। থাকে। হুম। তো তখন আমি যখন পারতেছি না আমার আম্মু দেখতো, তখন প্রচুর অত্যাচার করতো আমাকে। অত্যাচার যে, বলতে? "তোকে নিয়ে আসলাম দেখার জন্য, উনাকে উনাকে দেখতে পারিস না।" মানে মারধর করতো। হুম। তারপরে আমার বোনকে দিয়ে দিলেন আমার খালার কাছে হুম। গ্রামে। দিয়ে আমাকে একটা তখন আমার বয়স কত? 6 এ পড়ি, ১২-১৩ বছর হবে এরকম। হুম। আমাকে নুডলস ফ্যাক্টরিতে একটা ফ্যাক্টরিতে নিয়ে দিলেন। লেখাপড়া বন্ধ? বন্ধ। ৳১২০০ স্যালারি পাইতাম আমি। কিছুদিন পর ওইটা বন্ধ হয়ে গেল। আরেকটা ছোট গার্মেন্টস ছিল, গেঞ্জি সেলাই করতো, সেখানে দিলেন। সেখান থেকে মোটামুটি আমি ১ বছরের মতো ওখানে থাকি আরকি। সব মানে মেশিন-টেশিন চালাইতে পারি। গার্মেন্টস এর আরকি হুম। সব বুঝি তখন। হুম। তখন অব্দি আমি স্যালারি পাইতাম, আম্মুকে এনে দিতাম। তো একদিন আমাকে এত বেশি মারে, তো আমি তখন হচ্ছে আমাদের রাস্তার সাথে বাসা তো। আমি বলতেছি, "আমি মরে যাবো, থাকবো না। গাড়ির নিচে যাবো," এরকম আরকি বলতেছি। তখন আমার মা আমার চাচাকে বলতেছে। ফোন দিয়ে বলতেছে, "নিয়ে যা। জঙ্গল আসছে।" মানে বাজে বিহেভ করতেছে আরকি। তখন আমার চাচা বলল কি, আমার ফুপু আবার সিঙ্গাপুর। তো তখন আমার ফুপুর কাছে আমাকে পাঠায় দেন। হুম। আপনি মার কাছে থাকতে পারলেন না তার মানে? না। ওকে। তখন আমার ফুপুর কাছে পাঠায় দেন। আমার ফুপু আমাকে রানা প্লাজার ভাঙছে না ওই বছরটায়। হুম। আমাকে গার্মেন্টস এ দেয়। আমি ওখানে ২ বছরের মতো জব হুম। তো জব করতে, করতে আপনার টিভি দেখতেছি, সিরিয়াল দেখতেছি। তো জিরো চ্যানেলে একটা এড আসছে ডান্সের, ডান্স শেখায় ডান্সের ক্লাবে। তো এড দেখে আমি নাম্বারটা নিই। নিয়ে তাদের সঙ্গে কথা বলি। হুম। তো উনারা জিরো বলতেছে চ্যানেল মানে বুঝতে পারছেন ডিশের একটা চ্যানেল হ্যাঁ, হ্যাঁ, যেখানে মানে নিজস্ব সিডি। নিজস্ব সিডি গুলো হ্যাঁ, প্লে হ্যাঁ, করে। আপনারা যদি ডিশ দেখার আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ। জি। তো তখন হচ্ছে উনি আমাকে বলেন ভর্তি ফি ৳৫০০, হুম। মাসিক ৳৫০০। হুম। তখন আমি বলতেছি, "ঠিক আছে, আমি বেতন পেয়ে গার্মেন্টস এ জব করি।" বলতেছি, "বেতন পেয়ে তারপর যাবো আমি।" মানে নাচ দেখে আপনার আগ্রহ হয়েছে? হ্যাঁ, আচ্ছা। যে আমি নাচ শিখতে চাই। তখন আমি সেলারি পেয়ে কথা মতো ১০ তারিখে যাই। যেয়ে ডান্স শিখি। এটা ছিল ডিসেম্বর মাসে ছিল থেকে। থাকতেন আপনি কার কাছে? আমার ফুপুর কাছে থাকতাম। ফুপুর কাছে থাকতেন। বাবার সঙ্গেও যোগাযোগ নাই? যোগাযোগ কথা হইতো আরকি। ঐরকম আমার বাবা তো টোটালি আমার কথা শুনতে পারত না। কেন? আমার বাবা ওই যে চলে আসলাম আমার মার ও কাছে। এই কারণে আর সে শুনতে পারত না, না। এখনো না। আমার আব্বু আমার সঙ্গে ভালোভাবে কথা বলেন না। অভিমান। কিছু অভিমানের কোনো যুক্তি থাকে না। যুক্তি দিয়ে সেগুলোকে পুরনো মানে আপনি কোনোভাবেই বাঁধতে পারবেন না। মানে ওই বয়সে তো যাওয়ারই কথা মার কাছে। সেখানে বাবাকে কেন অভিমান করতে হবে? কিন্তু হয়। যুক্তি থাকে না। তারপর আমি সেখানে ডান্স শিখি। ৫ দিন রিহার্সাল করি। নিয়মিত যাই আরকি ৫ দিন। হুম। অফিস ছুটি হওয়ার পরে যাইতাম।
তো 16ই ডিসেম্বরে ওনাদের একটা শো থাকে ক্লাব থেকে। তখন আমার উস্তাদ আমাকে বললেন যে, "তুমি চলো, যদি তুমি ডান্স নাও করো, তুমি দেখবা তোমার অভিজ্ঞতা হবে।" আচ্ছা। ৫ জন ডান্স করার পরে সবার লাস্টে আমাকে উঠান। আমি উঠবো না, জোর করে উঠানো স্টেজে হয়। উঠায় আপনাকে ডান্স হ্যাঁ, করানোর হ্যাঁ। জন্য। বয়স কত তখন আপনার? তখন আমার ১৪ বছর। প্রোগ্রামটা কোথায়? এটা ধামরাই ছিল। কি ধরনের লোকজন আসছে ওখানে? হয় না ১৬ই ডিসেম্বর তারপর ১৪ই ফেব্রুয়ারি কনসার্ট প্রোগ্রাম বুঝতে গুলো হয় পারছি। না? হ্যাঁ, তারপর? এরকম। তো তখন আমি সবার লাস্টে যখন স্টেজে উঠি, পারফর্ম করি, করার পরে আমি ৳২,০০০ টিপস পাই। যখন আমি টাকাটা পাই আমি কান্না করে দিই। "এটা দিয়ে আপনি চা নাস্তা খেয়েন।" আমার ওস্তাদকে বলতেছি। তখন আমার ওস্তাদ বলতেছে, "না, এটা তোর অনেক কষ্টের টাকা, তুই নিয়ে যা।" ওই প্রোগ্রামে দেখে আমার ওস্তাদকে বুকিং করলো হলুদের শো, হুম। মুসলমানের শো, বিভিন্ন শোতে আমাকে মানে রাখলো আরকি। তখন আমার ওস্তাদ বলতেছে যে, "সপ্তাহে ৪-৫ টা শো আসতেছে তোকে নিয়ে, তুই চাকরি ছেড়ে দে।" মানে আমাকে গার্মেন্টস এর বলতেছে, চাকরি ছেড়ে হ্যাঁ, দেয়। আমার বেতন ছিল ৳৪২০০ জি। তখন। চাকরিটা ছেড়ে দেই। সেই সময় মানে আমি বুঝতাম না আসলে কিভাবে মেকআপ করতে হয়, কিভাবে ড্রেস পড়তে হয়। মানে একটা ফ্রেন্ড হয়ে যাই। তারপর ও আমাকে মেকআপ করায় দিত। দেশের বিভিন্ন জায়গায় শোতে যাইতাম হুম। ওর সঙ্গে, ওর উপর ডিপেন্ড করে। এই শো করতে, করতে তো আমার ওই নাচের জগতেরই আরেকটা ফ্রেন্ড ও আমাকে বলে যে, "একটা গায়ে হলুদের শো আছে, করতে পারবি? দিনের শো।" তো দিনে বলে আমি ডাউট করি গায়ে হলুদ দিনে হয়। হুম। তো আমারও তখন প্রোগ্রাম দরকার ছিল। তো আমি বলছি, "ঠিক আছে। যদি তুই রিস্ক নেস তাহলে যাইতে পারি। কোন প্রবলেম হবে না তো?" ও বলতেছে, "না।" হুম। তখন গেলাম। ওর সঙ্গে যেয়ে দেখি যে হচ্ছে ট্রলারে শো। তো আমি স্টেজে উঠবো মানে নৌকায় উঠবো না। প্রচুর তর্কাতর্কি শুরু করে দিই। এত সিনক্রেট করছি যে আশেপাশে সব লোকজন জড়ো হয়ে গেছে। হুম। ওর ছিল প্রচুর পটানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে যে, "ওঠেন, কোন প্রবলেম হবে না। আমরা আছি, আমরা হুম। দেখব।" হুম। তো এমনভাবে পটাইছে যে আমি উঠে গেলাম। নৌকাতে ওঠার পরে কোনো প্রবলেম হয় নাই। হুম। উনার কথা অনুযায়ী উনি প্রচুর টেক কেয়ার করছে আমাকে। সকাল ১২ টায় গেছি, সন্ধ্যায় ৫ টায় হুম। মানে নামায় দিছে। পেমেন্টটা দেয় নাই। এই মেয়েটা অতিরিক্ত ভাব দেখাইছে, পেমেন্ট দিব না। কে বলেছে এটা? মানে তাদের দল এরা বলছে আরকি। ওকে। তখন আমি বলছি, "পেমেন্ট লাগবে না। আমার প্রচুর ক্লান্ত লাগতেছে। আমি বাসায় যাবো।" তারপর বাসায় যেয়ে উনি আমার নাম্বারটা কিভাবে রাখছে আমি জানি না। তো জি। আমাকে কল দেন, কথা বলেন। তখন আমি ওনাকে প্রচুর গালাগালি করি যে, "আমার পেমেন্টটা দিলেন না, এটা সেটা।" পরের দিন উনি আমাকে ফোন দিয়ে বললেন, "আমি তো আপনাদের এলাকায়। আসেন মিট করি।" ওনার সঙ্গে ফ্যান্টাসিতে ঘুরি আমি সেদিন। জানি না কি হইলো পরের দিনই আমাকে আমাকে বাজে অফার করছে। আমি বলছি, "না, আমি এসব করি না। আমি ঐরকম মেয়ে না।" তো উনি বলতেছে, "আমি তোমাকে বিয়ে করব।" এই ছেলেটা বলেছে আপনাকে? জি। ও আপনার সম্পর্কে জানতো এই কথা বলার আগে যে আপনি কোথা থেকে আসছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি? এগুলো জানতো? হ্যাঁ, আমি তাকে বলছি, সবগুলোই বলছি যে, আমি এরকম আমার ফ্যামিলি। তাকে সব বুঝায় বলছি। হুম। তখন সেও এক বাবার এক ছেলে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। হুম। তখন তো ছোট ছিলাম, ডিসিশনটা নিতে পারতাম না। হুম। হ্যাঁ? তো আমার ওই ফ্রেন্ডের আমি যেকোনো কিছু করলে আমার ওই ফ্রেন্ডের কাছে আমি ডিসিশন নিতাম তার কাছে। হুম। তখন সঙ্গে আমার সেই টাইমটা প্রচুর ঝামেলা চলে। আমি কথা মানে ওর সঙ্গে ডিসকাস করার কোনো ছিল না। নিজে, নিজে ডিসিশন নিয়ে নিই যে ঠিক আছে বিয়ে করব। তখন আমি ২ তলায় থাকতাম। নিচতলায় একটা আন্টি ছিলেন, উনার বেতন ছিলেন। তো আমি যাই উনার সঙ্গে শেয়ার করি যে, "আন্টি, আমি তো সব কথা আপনার সঙ্গে শেয়ার করি এরকম, এরকম। বিয়ে করতে চান? উনার বাড়ি এই জায়গায়।" তো উনি বলতেছে, "ঠিক আছে, ছেলেকে আসতে বল দেখি।" তখন আমার বার্থডে ছিল সেদিন আবার। ও আন্টি বলতেছে, "ঠিক আছে, ঢাকায় যদি প্রবলেম হয়, কোর্টে যাই তোদের বিয়ে করায় দিই।" কথা মতো নিয়ে চলে গেলেন। কোর্টে যেয়ে বিয়ে দিলেন আমাদের। বয়স কত তখন আপনার? বিয়ের বয়স হইছে? না, ছেলের বিয়ের বয়স ছিল? ছেলের বিয়ের বয়স ছিল, আমার বিয়ের বয়স ছিল না। তো আপনি এইজন্যই বলছি যে না প্রবলেম জেনে হলে শুনে এরকম একটা ছেলেকে কেন বিয়ে করলেন? মানে ওর ফ্যামিলি কোথায়, কি অবস্থা কিছু জানেন আপনি? তখন না জানতাম না। না জেনেই করে ফেলছেন। হ্যাঁ, আপনার মাথার উপরে তখন কে? আপনার ফুপু? আমার মাথার উপরে তখন কেউই ছিল না। মানে আমার ফুপুর কাছ থেকেও তো চলে গেছি। আমার ডান্স যখন বুঝতে পারছি। যেদিন ক্লাবে ভর্তি হইছি সেদিন থেকেই আমার ফুপু আমার সঙ্গে কথা বলে। ওকে, বিয়ে করছেন। তারপর? তারপর বিয়ে করার পরে সাভারে ছিলাম ১৫ দিনের মতো। তারপর সে আমাকে নিয়ে চলে আসেন বাড্ডাতে। বাড্ডা উনার বোনের বাসা ছিল। সেখানে নিয়ে আসেন। ও কি করতো পেশায়? মানে ওর আব্বু সেনাবাহিনীতে ছিলেন। ওর আব্বু মারা যাওয়ার পরে ও মানে আরকি ওই জায়গায় জয়েন হবে এরকম একটা কিছু ছিল। তখন কিছু করেন না। ও তার মানে পুরোপুরি বেকার? হ্যাঁ, আচ্ছা। আপনাকে বিয়ে করে কি ওর বাড়িতে নিয়ে গেছে না? ওর বোনের বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কি বলছে? তখন ওর বোন আরকি মেনে নিয়েছে, কিছু বলে নাই। তখন আমরা সংসার করি। হুম। হুম। তখন ও একটা ছোট একটা জব নাই। তো আমার হাসব্যান্ড প্রচুর পাঠাইতেন মানে নেশা করতেন। কবে জানলেন এটা?
বিয়ের পরে। কিভাবে জানলেন? আমার ননাস ওর বোন আমাকে বলেন যে, "এরকম, এরকম তুমি জানো না আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের প্লট ছিল অপু শহরে মানে আমার হাসব্যান্ডের। হুম। সেই প্লট বিক্রি করে তাকে প্রচুর মানে আপনি যার নিজের চোখে দেখছেন? হ্যাঁ। না দেখলে বলেন না। আপনি না, না, না কিভাবে আমি দেখছেন সেটা দেখছি, বলেন। আমি হ্যাঁ, বলি। হ্যাঁ। তারপর ও এই মানে ওর বোনের সঙ্গে প্রত্যেকদিনই ঝামেলা করতো টাকা-পয়সা নিয়ে। এক ভাই এক বোন? না ২ বোন। আচ্ছা, ওর বড় বোনের কাছেই প্লটটা বিক্রি করে যে টাকা দিয়ে প্রত্যেকদিন আচ্ছা। টাকা নিত আর উনি যাই খাইতো। তো এক পর্যায়ে যেয়ে যখন আমাদের বিয়ের বয়স ৬ মাস হুম। তখন রুমেই খাইতো। মানে এতদিন তো বাহিরে খাইতো। তো আমাকে কথায়, কথায় বলে নাসনি অলি ওর ফ্যামিলিও নাসনি অলি, নাসনি অলি এসব বলতো। প্রত্যেকটা মুহূর্তে উঠতে, খাইতে, বসতে এক কথায় নাসনি অলি। একদিন এত বেশি মারছে আমাকে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো সেদিন আমার কাছে না টাকা ছিল, না কোনো ফোন ছিল। মানে এমন একটা পরিস্থিতি বিয়ের পর করছে মানে টোটালি আমাকে সবকিছু থেকে আলাদা করে দিছে। তখন আমার উস্তাদকে আমি ফোন দেই। একটা আমার পাশের রুমের একটা ভাবির ফোন দিয়ে আমার উস্তাদকে ফোন দিয়ে বলি যে আমাকে ডান্স শিখাইছে আরকি। যে ভাইয়া এরকম, এরকম অবস্থা আমাকে ৳৫০০ দেন আমি চলে আসবো। আর একটা থাকার ব্যবস্থা করে দেন। তখন উনি আমাকে ৳৫০০ দেন বিকাশে। বিয়ের কতদিন পরের ঘটনা এটা? ৬ মাস পর। ৬ মাস পরে। এর মধ্যে মারটার খায় একদম পুরা কাহিল। হ্যাঁ, প্রত্যেক দিনই মারতো। তো তখন ওই আমার যখন বিয়ে করছেন তখন বয়স কত আপনার? ১৪-১৫ বছর, ১৫ বছর বয়স। আর ওর বয়স? ২২ বছর মেবি। হুম। আমি তখন গেলাম ওর কাছ থেকে যাওয়ার পরে আমার ফ্রেন্ডের ওই যে বাসায় গেলাম। হুম। যে এর সঙ্গে থাকলাম আবার শো করতেছি, প্রোগ্রাম করতেছি ডান্স। করতে, করতে ১ বছর আলাদা ছিলাম। ১ বছর পরে ওর বোন আমার সঙ্গে কনট্যাক্ট করার চেষ্টা করে। ওর বোনকে আপনার দিয়ে ভাইগুলো কোথায় তখন? ওই যে আমার মামার বাড়ি চট্টগ্রাম। ও ও মামার বাড়িতে। হ্যাঁ, ও মামার বাড়ি কিন্তু আমার আপনার জীবনটা এরকম হয়ে গেছে। কখনো মামা, কখনো মা, হ্যাঁ, কখনো হ্যাঁ, বাবা। হ্যাঁ। তো এক জায়গায় সেটেল হলেন না কেন আপনি? আমার আসলে ওই বয়সটাই ছিল না বয়সটাই আমি। ছিল না। দ্যাটস আ গুড অ্যান্সার। জি। আমি তখন ওই ১ বছর আলাদা থাকার পরে আমার ননাস আমাকে বিভিন্নভাবে কনভিন্স করে যে, "আসো, সংসার করো" এটা। তো তারপরে আমি আমার ননদের কথা শুনে আসি। প্রোগ্রাম আবার ছেড়ে দিই। হুম। দিয়ে আসি। আসার পরে আমি আবার চলে যাই। ৬ মাস পর আবার এরকম ঝামেলা হয়, মারধর প্রতিনিয়তই। আবার চলে যাই। হুম। লাস্ট বারে আমি মানে কোনো কিছুতেই আসবো না। আমাকে মানে সবার সামনে পায়ে ধরে নিয়ে আসছে। কখনোই সে আমাকে মারবে না। হুম। আসার পরে আমার বাবু পেটে আসে। আবার আমাকে মারে। এত বেশি মারে তখন আমার বাবুর বয়স ৪ মাস মানে পেটে। হুম। তখন আমার আম্মুকে আমি ফোন দিয়ে বলি যে এরকম, এরকম অবস্থা। তখন আমার আম্মু বলতেছে যে, "তুই আয়, তোকে আমি বাচ্চাটা নষ্ট করে দিই।" আমি বলতেছি, "না আসলে যখন আমার" বাচ্চা পেটে আসছে তখনও কি আপনার বিয়ে হওয়ার বয়স হয়েছে? হ্যাঁ, 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 তখন তখন আমার বিয়ে হওয়ার বয়স বয়স। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বিয়ের কত বছর পরে? বিয়ের ৪ বছর পরে। ৪ বছর পরে। ওকে। তখন আমার আম্মুকে আমি বলি যে, "না আমি বাচ্চাটা নষ্ট করতে চাই না। আমার বাঁচার জন্য কেউ নাই। হুম। আমি যে এই যে টাকা ইনকাম করি, যখন আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার মামারা, আমার কাকারা যখন আমার থেকে টাকা চাইতো, আমার আপনি মানে টাকা ওই দিতেন। সেন্সটা ছিল না। আমি ২০,০০০, ৫০,০০০ এরকম টাকা দিতাম। প্রচুর টাকা আর্নিং করতাম, প্রচুর শো করতাম এই আমি। ডান্স করে, করে। হ্যাঁ, তখন আমার আম্মু আমাকে বলতেছে যে, "হ্যাঁ, তুই কি করবি তোর ব্যাপার, মর তুই। তুই আর কখনো আমাকে ফোন দিবি না।" তখন আমি ওই যে শো করতাম যে একটা আ হিন্দু মহিলা আছে, উনি আরকি উনার ক্লাব ছিল। ওই জায়গায় বিভিন্ন মেয়েরা দূর-দূরান্ত থেকে মেয়েরা যেয়ে অনেক ক্লাবে উনার বাড়িতে থেকে তারপরে উনি শো ধরতো, সেই শো গুলাই যাইতো আরকি। হুম। তখন দুর্গাপূজা ছিলেন, আমি উনার বাসায় চলে যাই। যেয়ে দুর্গাপূজার শো করি। ওই ৪ মাস থেকে আমার বাবুর বয়স যখন পেটে আমার ৬-৭ মাস, তখন আমি ওই শো গুলা করি, প্রোগ্রাম করি। পেটে দুর্গাপূজা বাবু নিয়ে প্রোগ্রাম করতেন আপনি? হ্যাঁ, আমার বাবুর যখন ৭ মাস তখন আমি প্রোগ্রাম করেছি। হাউ এটা কিভাবে সম্ভব? আজগুবি কথা বললে তো হবে না। আজগুবি না, ৭ মাসের পেট নিয়ে কেউ ডান্স করতে পারে? আমার কাছে প্রুফ আছে আপনি দেখেন। আছে এরকম ভিডিও ৭ হ্যাঁ, মাসের? ভিডিও আছে, আমার পিক আছে। তো আপনি লোকজন বুঝে দেখেন। যাবে না এটা যে আপনার পেটে বেবি? আমি তখন একটু মোটা-সোটা ছিলাম, মানে ভুঁড়ি এরকম লাগতো। এত বেশি ওকে, বোঝা যেত না। ওকে। না এগুলো তো আমি দেখাতে পারব না। আমি আমার অনুষ্ঠানে ডান্স হ্যাঁ, দেখাই না। না, না ঠিক আছে কিন্তু তারপর আপনি আপনি প্রুফ চাইলে হিসেবে প্রুফ ওকে দেখতে ফাইন, পারেন। ফাইন। বাবু ৭ মাস তখন একটা শোতে গেলাম। প্রচুর পেইন হচ্ছিল পেটে। হুম। তখন আমি আমার হাসব্যান্ডকে ফোন দিয়ে বললাম যে এরকম অবস্থা। তো ও তখন আমাকে নরমালি বলল যে, "ঠিক আছে তুমি চলে আসো। তোমার আর প্রোগ্রাম করতে হবে না।" হুম। তো আমি বাচ্চার কথা ভেবে কোনো কিছু না কারণ আমি ডেলিভারি করব। আমার মা-বাবা আমার পাশে, কেউ আমার পাশে নাই। তো আমি সেই কথা ভেবে আমার হাসব্যান্ডের কাছে যাই। তখন আমার হাসব্যান্ড বেকার ছিলেন। যাওয়ার পরে যে আমার চাচা আরকি আমার সৎ বাপ, সে ভালো পোস্টে জব করে গার্মেন্টস এ। তাকে বুঝাইয়ে আমার হাসব্যান্ডকে একটা জব দিয়ে দেই গার্মেন্টস এ আরকি। আচ্ছা। তখন ও ১ সপ্তাহ নাইট ছিল, ১ সপ্তাহ ডে ছিল এরকম। ডে নাইট। তখন ওই যে নাইট যে ছিল সেই সপ্তাহটা যাইতে চাইত না।
ডে হইলে যাইতো। আর প্রচুর মারধর করতো আমাকে। আচ্ছা। প্রচুর, হ্যাঁ। এমনও আছে ৭ মাসের পেটে আমাকে লাথি মেরে অজ্ঞান করে রাখছে। আশেপাশে সবাই ভাবতেছে আমার বাচ্চাটা মারা যাবে। মানে মাথায় পানি-টানি দিচ্ছে এরকম অবস্থা। আমার মা পাশাপাশি ছিলেন। ১০ মিনিটের ডিফারেন্স ছিল আমাদের বাসায়। আমাকে কখনো দেখতে আসেন। আমার হাসব্যান্ড ২ মাস জবটা করছে। বাচ্চা হওয়ার আগে জবটা ছেড়ে দিছে। তখন আমার ডেলিভারি করবে, টাকা লাগবে। সিজার হবে আমার। আমার হাসব্যান্ডের বাড়ি থেকে কিছু টাকা দেন। আমার মার কাছে আমি কান্না করছি পা ধরে। আমার মা ৳১ দেওয়ার জন্য রাজি হয় নাই। আমার বাপকে বলছি, আমার বাপ তখন আমাকে ৳৫,০০০ দিছিলেন। আমার বাপ হচ্ছে গ্রামের অত্যন্ত সহজ সরল একটা মানুষ। হুম। আমার ডেলিভারিটা হয় ১৫ থেকে ২০ দিন মেবি। তখন আমি প্রোগ্রাম করি। কি বলেন? হ্যাঁ, আমি আমার বাচ্চাকে রেখে যেয়ে যখন প্রোগ্রাম করি, আমার বাচ্চা দুধ খাওয়ার সময় হইলে আমার ড্রেস, লেহেঙ্গা ভিজে যেত। এরকম হইতো। বাচ্চাটা কোথায় থাকতো? আমার হাসব্যান্ডের কাছে থাকতো। তো হাসব্যান্ড আপনাকে দিত এই অবস্থায় প্রোগ্রাম করতে? বাধ্য, খাবে কি বাচ্চা? ও কি তখন ইয়াবা নিচ্ছে? না তখন আবার কিভাবে নিবে? তখন টাকা নাই। টাকা শেষ। ও কিছু করে না? না। তারপরে কি হলো? তো ডান্স করতাম নিয়মিত এরকম ৬ মাস আমার বাচ্চার বয়স, তখন ডান্স ছেড়ে দিই আরকি। তো আমার একটা ফ্রেন্ড ও আমাকে বলে যে, "তুই তো অনেক কষ্ট করতেছিস। এখন তুই হচ্ছে একটা অ্যাপসে লাইভ কর। তোর তো মেকআপ ফেস ভালো। ওখান থেকে যদি কিছু আসে তোর প্লাস পয়েন্ট হবে। তো বাচ্চার কাছেও থাকতে পারলি, বাইরে যাইতে হইলো না।" হুম। বিগো অ্যাপস। তখন আমি ওর কথা মতো ওই অ্যাপসটা ডাউনলোড করি। ভিগো লাইভ সম্পর্কে আগে জানতেন? ওকে। ওইদিনই আমি হচ্ছে ডাউনলোড করি। করার পরে একটা এজেন্সির মাধ্যমে লাইভ করি। এজেন্সি বলতে আমি বিস্তারিত জানতে চাই। ওই অ্যাপসে গেলেই বলে হোস্টিং নিবেন নাকি। মানে বিভিন্ন এজেন্সিরা হচ্ছে বলে হোস্টিং নেন। এজেন্সির লাভ কি আপনাকে হোস্টিং? এজেন্সির লাভ হচ্ছে যে আমার আইডিতে যদি আমাকে কেউ যদি হচ্ছে ২০,০০০ ডায়মন্ড গিফট করে, মানে ওখানকার কয়েন আরকি ২০,০০০ ডায়মন্ড গিফট করে, তো এটা থেকে ডলার আসবে ১৯,০০০ টাকা পাবো আমি। আর ওই এজেন্সি পাবে, এখান থেকে এজেন্সিও পাবে। এজেন্সি কেন পাবে? এজেন্সি আপনাকে কি সুবিধা দেবে? এজেন্সি আমাকে পরিচালনা করতেছে। কিভাবে? উনি আমাকে ওই টাকাটা উইথড্র করে বিকাশ থেকে দিবে। আচ্ছা, ওকে। আমার কিছু জানা নাই। ভিগো লাইভ নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে কিন্তু আমাদের এরকম একজন অভিনেত্রী মারা যাওয়ার পরে এই ভিগো লাইভ অ্যাপটা নিয়ে অত্যন্ত সমালোচনা তৈরি হয়। উনার লাইফের মধ্যে যেহেতু ভিগো লাইভ ঘটনাটা আছে, সো যে কারণে উনার কাছ থেকে জানতে চাচ্ছি। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর ওই বিগো লাইফে একজন আসে, যে আমাকে প্রচুর গিফট করেন। মানে ডায়মন্ড খেলে আরকি। খেলে আমাকে গিফট করেন। তখন আমি ওনার সাথে কি কথোপকথন হয়? মানে কথা হ্যাঁ, বলা যায়? কথা হয় তখন আমার। আচ্ছা। উনি আমাকে প্রচুর লোভ লালসা দেখায়। তখন এরকম আমার স্টোরিটা বলি, আমি ডান্স করতাম। তো উনি আমাকে বলে যে, "লাইভ করতে হবে না। তুমি কত টাকা পাও লাইভে? আমি দিব। তোমার লাইভে আর আসতে হবে না।" তখন আমি এটা আমার এজেন্সিকে জানাই। বলে কি, "না এসব ফালতু। এরকম কত আসবে তোমার? কত গেস্ট আসবে? সবাইকে ধরে রাখতে হবে। সবাইকে মিষ্টি কথা বলে ধরে রাখো।" প্রচুর টাকা নষ্ট করত। মানে ওই জুয়া খেলতেন, আমাকে গিফট করতেন। আমি হচ্ছে মাসে ৩০,০০০ ৳৪০,০০০ টাকা উঠাইতাম তখন ঘরে বসে ওই ভিডিও থেকে। টাকাটা কোথায় আসতো? বিকাশে? বিকাশে। হাসব্যান্ড বসে থাকতেন আমার বাচ্চা নিয়ে, আমি লাইভ করতাম। একপাশে হাসব্যান্ড বসে পাশে বসে থাকতো আমি লাইভ আর করতাম। আপনি লাইভ হাসব্যান্ডকে দেখাইতেন না। শুধু আপনাকে দেখা যেত। হ্যাঁ। তো তখন অব্দি মানে ওই লোকটা জানতো যে আমার হাসব্যান্ড আছে কিন্তু আমার সাথে নাই। মানে আমার হাসব্যান্ডের সঙ্গে আমার অ্যাফেয়ার নাই। এটা আচ্ছা, জানতো। সেপারেশন এ আছেন। হ্যাঁ, এটা জানতো। হাসব্যান্ডের কথা বললে তো অবশ্যই আমাকে গিফট করবে না। তখন আমারও মানে একটা ভিতরে কাজ করতো যে আমার বাচ্চা নিয়ে আমাকে ভালো থাকতে হবে। আমার হাসব্যান্ডের সঙ্গে আমার প্রচুর ঝামেলা হয়। প্রত্যেকদিনই ঝামেলা হয় বিগো লাইফ নিয়ে। কেন? ওই যে ছেলেটা আমাকে ফোন দেয়, কথা বলতে হয়। এটা তো আপনার হাসব্যান্ডও জানে। টাইম দিতে হয় ওই ছেলেটাকে। এইজন্য আমার হাসব্যান্ড জেলাস ফিল করতো আর আমার সঙ্গে ঝামেলা করতো। আবার কিছু বলতেও পারে না কারণ ওর কাছ থেকে তো টাকা আসে। হ্যাঁ। কি তখন ভয়ংকর চিন্তা করা যায়। এরকম হতে একদিন আমার হাসব্যান্ডের সঙ্গে প্রচুর ঝামেলা হয় ঈদের আগে। তখন আমি বলি যে আমি বাড়ি যাবো। ওই ছেলেটা তখন আমাকে ৳১০,০০০ পাঠান। তো আপনার হাসব্যান্ড ছেড়ে দিতে বলে আপনি ছাড়েননি কেন? বলি, তখন আমি বাড়ি যাই। ছোট থেকে এই পর্যন্ত মেবি ৩ বার গেছি হুম। গ্রামের বাড়িতে। মানে এত কেউ কেয়ার করে না, এইজন্য আমি যাই না। আর যখন টাকা দিতাম তখন কেয়ার করতো, তখন ২ বার গেছিলাম। ভিগো লাইভে আপনি যে ডান্স করতেন, এখানে কি সবাই দেখতে পেত নাকি শুধু উনি দেখতেন? সবাই দেখতে পারত। ওয়ার্ল্ডের সবাই। যে কেউ? হ্যাঁ। তাহলে উনি শুধু আপনাকে গিফট করতে কেন? উনি সহ আরো অনেকেই অনেকেই গিফট গিফট করতো। বাট করতো। উনি হচ্ছে টপার থাকে না? কে কার টপে থাকবে এরকম ও একটা আচ্ছা, হুড়াহুড়ি লেগে পয়সা যেত। দিয়ে আসলে কে কার টপে থাকবে এরকম। হ্যাঁ। প্রবাসী যারা থাকে আরকি বিশেষ করে। আমার হাসব্যান্ড একদিন লাইভ করা অবস্থায় আমাকে মারধর করে। ভিগোর মধ্যেই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ডান্স দেখতেছে সেটা তার ব্যক্তিগত রুচি। কিন্তু যে ডান্স ফ্রি দেখা যায়
সেখানে কেন এত টাকা ব্যয় করে লোকজন? ওইটা হচ্ছে জুয়া খেলে, ওরা জুয়া খেলে দেয় আরকি, এটাই। আইডিয়া ক্লিয়ার হলাম না। বাট এটা আমার লাইফে হইছে এবং ওখানে গিয়ে যে টাকা পয়সা ইনকাম করা যায় এটা নতুন কথা না। তারপরে আপনাকে হাসব্যান্ড লাইভের মধ্যে মায়ের। ওই ছেলেটা কোথায় থাকে তখন? দেশে থাকে না দেশের বাইরে? বাইরে থেকে সৌদি দেশের আরবে। বাইরে থাকে। বেশিরভাগ অর্থ কিন্তু এই দেশের বাইরে যারা থাকেন এরাই এই কাজগুলা করেন। কেন করেন আমি জানি না। এত কষ্টের টাকা আপনাদের। এত কষ্টের টাকা। জি, তারপর? তারপর উনি আমাকে বলেন আমার হাসব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিতে। উনি আমাকে টাকা দেন। হুম। আলাদা বাসা নিতে বলেন। আমার হাসব্যান্ড আমাকে মারছে। এটা একটা ক্ষোভ ছিল, রাগ ছিল আমার। হুম। তো উনার কথা মতো আমি চলে যাই। বাসা থেকে যেয়ে হুম। বাসা নিই আলাদা আমার আরেকটা ফ্রেন্ডের সাথে। ও ডান্স করতো আগে, মানে তারপর ডান্স ছেড়ে দিছে। হুম। মানে গ্রাম থেকে ঢাকায় আসছে আরকি। তো হুম। ওর সঙ্গে যোগাযোগ করে একটা ফ্ল্যাট নিয়ে নেই। হুম। আমার বাচ্চা আর আমি থাকবো, উনি আমাকে চালাবে। টাকা দিতেন প্রত্যেক মাসে ২-৩ মাস এইভাবে চালালেন আমাকে। ডিভোর্স কি দিয়ে দেন আপনার হাসব্যান্ডকে? না তখনও অব্দি ডিভোর্স দেই নাই আমি। আচ্ছা। আমাকে এভাবে চালান। তখন আমার ৩ ওনার মাস সাথে আপনার সম্পর্কটা কেমন তখন? মানে আপনার গভীর। হাসব্যান্ড গভীর মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার হাসব্যান্ড তখন আছে, ডিভোর্স হয় নাই। না, আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স তখন ৭ মাস ৮ মাস। ৭ মাস। আর উনার সাথে সম্পর্ক গভীর বলতে? গভীর বলতে গভীর সম্পর্ক। তো পরবর্তীতে আমার হাসব্যান্ড আমাকে সুসাইড করবে এরকম একটা হুমকি দেন কিংবা করেন। আপনার হাসব্যান্ড সুসাইড করে হুমকি দিয়ে কেন দিল? মানে তার বাচ্চাকে ছাড়া সে থাকতে পারতেছে না। এটা বলেন আমাকে। ওকে। এক পর্যায়ে যেয়ে সে হচ্ছে ঘুমের ওষুধ খান অনেকগুলো আমার হাসব্যান্ড। খেয়ে মানে অবস্থা নাজেহাল, মেডিকেলে ভর্তি করে রাখছে। আমাকে ফোন দেন আমার শাশুড়ি, যাই আমি। যে লোকটার সঙ্গে আপনার এই সম্পর্কটা ওই লোক কি বিবাহিত ছিল? তখন পর্যন্ত আপনি কি জানেন? তখন পর্যন্ত আমি জানতাম সে বিবাহিত না। বিবাহিত না। ওকে ফাইন। তারপর? তারপর হচ্ছে আমার হাসব্যান্ডের কাছে যাই। এটা আবার ওই যে আমার সঙ্গে যে ফ্রেন্ডটা থাকতো, ও ভিডিও লাইভ করতো। ও আবার বলে দিছে। ওই ছেলেটাকে? হ্যাঁ, ওই ওই ছেলেটাকে। ছেলের নাম কি ছিল? তারপর? তো তখন সে বলে দিছে যে এরকম আ আমার ডান্স জগতে সবাই আমাকে চিনে। হুম। তখন আমাকে উনি বলেন চলে গেছে আর হাসব্যান্ডের কাছে। তো আমার হাসব্যান্ড তখন মেডিকেলে ছিলেন ২ দিনের মতো। তারপর বাসায় আনি। হুম। আনার পরে মিলচাল করার চেষ্টা করি যে থাক যা হবার হইছে। আপনার হাসব্যান্ড তখন জানতো যে এই লোকের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, হ্যাঁ। তখন আপনার আমার হাসব্যান্ড সহ্য করছে কিভাবে? আর আমি বুঝি না আপনি ভাই কেমন হাসব্যান্ড? জানা শোনার পরও বারবার ওয়াইফকে কাছে নিচ্ছেন। আপনি ডিভোর্স দিয়ে দেন। তারপর আরকি আমার হাসব্যান্ডের কাছে যাই। তখন আমার হাসব্যান্ড টাইলসের কাজ করতো। কাজ করা শুরু করছে। মানে ঘরে চাল নাই, খাবে কি বাচ্চা? হুম। আপনার হাসব্যান্ড জানতো যে আপনি উনার সঙ্গে এতটা গভীর সম্পর্কে গেছেন? হ্যাঁ, তো একদিন কাজে যান। হঠাৎ করে একদিন ফেসবুকে দেখি যে আমার এই ভিডিওগুলা, অশ্লীল ভিডিও। ফেসবুকে ফেসবুকে আমার নাম সেম আইডি খুলে করেছে। আইডি খুলে আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিলেন আমার মামা, আমার মানে আমার চাচা, আমার যে সৎ বাপ সে, আমার বোন মানে যারা ছিলেন আরকি। আমার গ্রামবাসী যারা সবাই আমার এড ছিলেন আমার ফেসবুকে। সবাইকে ইনবক্সে এগুলো দেন। আমি এখানে একটা কথা একটু বলে রাখি। প্রতিটা গল্পই আমরা এখানে নিয়ে আসি মানুষকে সচেতন করবার জন্য। উনার গল্পের আজকের যে প্রেক্ষাপট সেটা আপনারা দেখেছেন এবং একই সাথে উনার গল্প এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও আপনারা জানেন। উনার লাইফে কি হয়েছে সেটাও আমরা যাব পরবর্তীতে। কিন্তু আমি এখানে একটু সতর্কবার্তা দিতে চাই, বিশেষ করে আমার দর্শক যারা আছেন। এই গল্পেরই কোনো একটা বিশেষ অংশ কেটে নিয়ে, ধরেন আমি ওনাকে প্রশ্ন করছি বা ওনার সাথে সম্পর্কটা কেমন, সামান্য একটা অংশ কেটে নিয়ে পিস করে এই গল্পটাকে যথেষ্ট রকমভাবে বাজেভাবে উপস্থাপন করা সম্ভব। অনেকেই ফেসবুকে গল্পের সামান্য একটা অংশ কেটে নিয়ে খুব পচা পচা থাম্বনাইলস দিয়ে সেগুলোকে বিভিন্ন মাধ্যমে ছাড়ছেন। এতে করে আমার তো অবশ্যই এবং একই সাথে আমাদের যারা দর্শক আছেন তারাও অনেক বেশি মনঃক্ষুণ্ণ হচ্ছেন। যারা এই কাজটি করছেন তাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সতর্ক করছি, দয়া করে এমন কাজ করবেন না। আমরা অবশ্যই আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কারণ একটা বিষয়কে আপনি ভুলভাবে উপস্থাপন করছেন। সো এটা করা যাবে না। এতে করে আমার ক্ষতি হচ্ছে এবং একই সাথে আমাদের অনুষ্ঠানেরও ক্ষতি হচ্ছে। ঠিক আছে? কোনো কথার একেবারে শুরু শেষ পর্যন্ত না শুনে শুধু সামান্য একটু অংশ শুনে আমাদের দেশের মানুষ কিন্তু অনেক বেশি জাজমেন্টাল, অনেক বেশি ওপিনিয়ন দিতে পছন্দ করেন। সো দয়া করে এই কাজটা করবেন না। তাহলে আপনার ওই আইডিটা এটা কি আপনারই ছিল নাকি ও নিজে বানিয়েছে? নিজে বানিয়েছে। আমার তখন এই সেটা হ্যাঁ, বানিয়ে এখনো আছে আইডিটা। আপনার এই ফুটেজগুলো হ্যাঁ, দিয়েছে? হ্যাঁ, ফুটেজ গুলা দিচ্ছে, ইনবক্সে দিচ্ছে। আসলে এতটুকু মাথায় ছিল না যে উনি এসব স্ক্রিন রেকর্ড কিংবা স্ক্রিন ভিডিও করে এসব রাখবে। তো উনি এটা ওইরকম স্ক্রিন ভিডিও করে রাখেন। তখন আমার হাসব্যান্ড এগুলা দেখে আমাকে প্রচুর মারেন। প্রচুর। এর আগে জানতো না হাজবেন্ড? না, আহারে, প্রচুর মারেন। মারবে কি? ওর তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা হ্যাঁ, এগুলো দেখার পরে। আপনি ওকে মানে না জানিয়ে আপনি তো প্রচুর মারার পরে আমি তো মারে কি? মানে ওই সময়টাতে একটা ছেলের ব্রেন আউট হয়ে যাওয়ার স্বাভাবিক। কারণ তার ওয়াইফ না থাকলে ঠিক আছে ফাইন। কিন্তু
এই যেহেতু জিনিসপত্র যখন তার চোখের সামনে পড়ছে, শুধু ছেলে না, একটা মেয়ে হলেও কি ধরনের চিন্তা ভাবনা, কি অবস্থা দাঁড়াবে? এবং এগুলা যে আজকে যে এখানে আসলে উনি এভাবে বলছেন, এটা আমাদের সমাজে এখন ভয়ংকর রকমভাবে এগুলো আসলে আমি এই সোশ্যাল মিডিয়া বলেন, এই প্রযুক্তি বলেন, এগুলো যে আমাদেরকে কি পরিমাণে ইনসিকিউর করেছে, এই অনুষ্ঠানগুলোর এই কারণেই প্রচার করা যে আমাদের সবার সাবধান হওয়া উচিত। আমি এই টপিকগুলো না বললে আমি জানি আমি এই শো থেকে যাওয়ার পরে আমার ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। এগুলা নিয়ে আমি জানি। এইজন্যই বললাম। খাইতে হবে বাস্তবে সে তো আমাকে লোভ লালসা দেখাইছে যে বিয়ে করবে। তখন অবধি সে আপনি আমাকে দোষ স্বীকার করছেন ওই সময়টাতে যে আপনার হ্যাঁ, ভুল হয়েছে হ্যাঁ। এটা? আমার ভুল হইছে। আমার ফেস দেখা যাচ্ছে। আমার দোষ না স্বীকার করে তো ওই কোনো ছেলের উপায় ফেস দেখা গেছে? ওই ছেলে হ্যাঁ, যে ওই ছেলের ফেসও দেখা যাচ্ছে। কত সালের ঘটনা এটা? 22 সালে ঘটনা। আপনি 23 সালে 23 পুলিশের কাছে গেছেন? মামলা না, করেছেন? না, না, কেন যাইনি। করেননি? এখন অব্দি আমার মানে এখন মানে নতুন করে ১ মাস হইছে এগুলা শুরু করতেছি সে যে আমি আপনার জানি হাসব্যান্ডের সহযোগিতা নিয়ে আপনার হাসব্যান্ড সহ আপনি সহ গিয়ে তো এটা আইনের আশ্রয় নিতে পারতেন। করেন নাই আপনারা। না করি নাই। যদি এরকম কখনো কেউ করে ব্ল্যাকমেইল, বাংলাদেশের আইন অনুসারে পর্নোগ্রাফি অ্যাক্ট এবং একই সাথে সাইবার ক্রাইম অ্যাক্ট অনুসারে আপনারা মামলা করতে পারবেন। কোনোভাবেই এটাকে টলারেট করবেন না। কোনো রকম যদি কেউ কোনো ব্ল্যাকমেইলের ঝুঁকি দেয় যে মানে বলে যে তো আরো পাবলিশ করব, কোনোভাবেই ভয় পাবেন না, মামলা করেন। এবং মামলা অবশ্যই করবেন। যদি থানাতে মামলা না হয় কোর্টে যাবেন। কোর্টে গিয়ে মামলা করবেন। হ্যাঁ? জি। তো আমার পরিস্থিতিটা তখন এরকম ছিল প্রত্যেকটা মানুষ আমাকে ফোন দিয়ে বলে ইভেন আমার নিজের ভাই ফোন দিয়ে বলে যে এসব কি? তখন আমি আসলে অনেকবার গেছি। তখন আমার হাসব্যান্ডের সঙ্গে থাকা অবস্থায় গলায় দিয়েছি। ওই তখনও আমাকে মারে যে তুই কেন ঘুরতে যাবি কিংবা এরকম কিছু। আমার হাসব্যান্ড আমাকে প্রচুর ভালোবাসে। কিন্তু আসলে নেশা করতেন তো এইজন্য এরকম। প্রত্যেকটা খোঁটা শুনতে হচ্ছে আমার দোষ আমি করছি আমাকে মানে প্রতিনিয়তই দেখছোস মানে গেছোস এটা দেখাইছোস মানে এরকম খোঁটা দিচ্ছে আমাকে। হুম। আমি আমার হাসব্যান্ডের কাছ থেকে চলে যাই। ওই যে বললাম না আমার যে একজন শো করায় বাসায় মেয়ে রেখে তখন আমার বাচ্চার বয়স ১০ মাস এরকম। হুম। তখন আমার জামাই আমাকে প্রচুর ভালোবাসতেন। বিভিন্ন জায়গায় মানে যেই জায়গায় আমি যেতে পারি পরিচিত সব জায়গায় গেছেন সে আমাকে খোঁজার জন্য। আমি টোটালি সিম-টিম অফ করে মানে আমি চাচ্ছিলাম যে হয়তোবা মরে যাবো নয়তোবা এমন কোথাও যাবো কেউ যেন আমাকে না পায়। তো সেখানে যেয়ে আমি একটা শো করার পর আমার হাসব্যান্ডকে ডিভোর্স দেই। কোর্টের থেকে ডিভোর্স দিয়ে দেওয়ার পরে বাচ্চাকে নিয়ে মানে বাড়ির ভিতরে অপরিচিত একটা জায়গায় গোপন যেখানে আমি চলে আসি। আসার পরে আমার বাচ্চাকে মানুষের কাছে রেখে গার্মেন্টস এ চাকরি নেই। এগুলো সব ছেড়ে ছুড়ে দিয়ে। টোটালি মানে যাতে আমাকে কেউ কোথাও না পায়। তখন কি সম্পর্ক আপনার তো তখন আমার লাইফটা অলরেডি হেল্প করে দিছে। সাথে কমিউনিকেশন আছে তখন মানে আপনার? কারোর সঙ্গে না, আমার হাসব্যান্ডের সঙ্গেও না, সঙ্গেও না। তারপর আমি এখন গার্মেন্টস এ চাকরি করি। এখন মানে আমাকে কোনোভাবে কনভিন্স করতে মানে পারতেছে না আমার মাকে। আমার মার নাম্বার ওর কাছে আছে। হুম। আমার মাকে ফোন দেন, দিয়ে বিভিন্নভাবে থ্রেট করেন যে এগুলো আরো পাবলিক করবে, আরো ছাড়বে। আপনার মার নাম্বার পেল কিভাবে? গভীর সম্পর্ক ছিল সেখান থেকেই দেওয়া আরকি। সবকিছু শেয়ার করছে। সবকিছু হ্যাঁ। আমার মা আমাকে ফোন দিয়ে প্রতিনিয়তই বকে যে এরকম। তো এখন ইদানিং যা করতেছে যে হচ্ছে আমার যাদের সঙ্গে শো করছি মানে প্রোগ্রাম করছি বিভিন্ন অ্যারেঞ্জার তাদের সঙ্গে তো একটা ডান্স প্রোগ্রামে গেলে সেলফি তো তুলে হুম। ফেসবুকে ছাড়ে যে আমরা প্রোগ্রামে আসছি। হুম। তো ওই যে অশ্লীল পিক গুলা পাশাপাশি দাঁড়ায় মানে সেলফি উঠাইছি ওই মাঝখানে অশ্লীল পিক দিয়ে ছাড়তেছে ওই আইডি। এই ছেলের যে কাজটা করছে আপনি নিশ্চিত ওই করতেছে? হ্যাঁ, ওর বাড়ি কোথায় আপনি জানেন? হ্যাঁ। ওর বাবা-মায়ের ঠিকানা জানেন? না ওর বাবা-মার ঠিকানা জানি না কিন্তু ওর বাড়ি কোথায় কোন থানাতে বাড়ি এগুলো বের করতে পারছেন আপনি? হ্যাঁ, এইটার হচ্ছে আপনি অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এটা তো বাংলাদেশের আইনেই আছে। এটা ব্ল্যাকমেইল করার কোনো সুযোগ নাই। আপনি উনি যদি বাংলাদেশে নাও আসে, আপনি উনার পরিবারের নাম বা সমস্ত কিছু মেনশন করে আপনি থানায় যান। অন্তত একটা জিডি করেন। আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। সারা জীবন ব্ল্যাকমেইল করবে। হ্যাঁ, তো এখন ওদেরকে ব্ল্যাকমেইল করতেছে। আমার সঙ্গে কনট্যাক্ট করে দিতে বলতেছে ওরা। মানে উনার সঙ্গে যারা ছবি তুলেছে তারাও এখন বিপদে আছে। তো খুব এখন ভয়ংকর। ওরা ওই যে স্ক্রিনশট আছে আমার কাছে ওরা আমাকে বিভিন্নভাবে মানে এক কথায় রাগারাগি করতেছে আমার সঙ্গে। এটা এই রিসেন্টলি ঘটনা। তো আপনার চলে কিভাবে এখন? গার্মেন্টসে জব করি আমি। সাবেক স্বামী মানে এখন তার স্বামী নেই, আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন। কত বছর আগে দিয়েছেন? ২ বছর হয়ে গেছে। উনি আর যোগাযোগ করে আপনার সঙ্গে? বাচ্চার সঙ্গে কথা বলে। আপনাকে আর চায় না? চাই মানে আমি চাচ্ছি না আর। কারণ গেলে আবার ওই প্রতিনিয়তই ওই খোঁটা শুনতে হবে। আপনি তাকে মন থেকে ভালোবাসেন আপনার হাসব্যান্ডকে? অবশ্যই। সবচেয়ে বড় ক্ষতিটা তো এটাই করছেন। একটা কথা বলি, বলে অনুষ্ঠানটা শেষ করব। সংসারে হাসব্যান্ডের সঙ্গে অশান্তিতে আছেন, সংসারে ওয়াইফের সঙ্গে অশান্তিতে আছেন, সেই অশান্তির লাঘবের জন্যে
যদি থার্ড পার্টি কাউকে আশ্রয় দেন, আপনি যদি মনে করেন এতে আপনি শান্তিতে থাকবেন, আপনার চেয়ে বোকার পৃথিবীতে কেউ নাই। থার্ড পার্টি যদি আপনার ফার্স্ট পার্টি হয়, তাহলে আপনি বর্তমানে যার সঙ্গে আছেন তাকে বাদ দেন আগে, বাদ দিয়ে তারপর তার কাছে আপনি যান। এক্সিস্টিং একটা জায়গায় থাকার পরে আপনি সাইডে আরেকজনকে রেখে যদি মনে করেন যে আপনি শান্তিতে থাকবেন, আপনার সেই শান্তি হয়তো বা কিছুদিনের জন্য হয়তো শান্তিকর মনে হবে, বাট ইউ ডোন্ট নো দ্য রেজাল্ট কতটা ভয়ানক হইতে পারে এটা আপনি বুঝবেন কিছুদিন পরে। ঠিক আছে? সো যারা এসবের মধ্যে আছেন তারা সিদ্ধান্ত নেন। এক হচ্ছে আপনি আপনার হাজবেন্ডের থেকে বা ওয়াইফ থেকে বের হয়ে যান, যে আপনি সংসারে ভালো লাগছে না, সে বের হয়ে যাওয়ার রাইট আপনার আছে। তারপরে আপনি যা করেন আপনার লাইফ নিয়ে করেন। কিন্তু থাকা অবস্থায় আপনি একজন, যেটাকে চিট বলি আমরা, থাকা অবস্থায় আপনি এই যে এই জিনিসগুলো করছেন, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আমি তো আপনার হাজবেন্ডকে বলবো যে খুব ভালো মানুষ, শোনেন কিছু মনে করেন না, হ্যাঁ? এরকম জিনিস ধরা পড়ে, ভালো মানুষও বলি কিভাবে ভাই আপনাকে বলেন তো? আপনার সামনে আপনার ওয়াইফ ভিগো লাইভ করতেছে, আপনার সামনে আপনার ওয়াইফ ডান্স করে আপনারে খাওয়াইতেছে মিয়া। আপনার এই প্রসঙ্গ আসলেই তো আপনারকে নিয়ে আর তো কিছু বলার থাকে না। আপনি এতটুকু দিচ্ছেন তো বাকিটুকু সে করবে না? মানে আমার বক্তব্যগুলো খুব পার্সোনালাইজড হয়ে যাচ্ছে। আমি বরং ইন জেনারেলি বলতে চাই, যে কোনো বিপদগামিতার সাময়িক আনন্দ দিলেও এটা ফলাফলটা খুব ভয়ানক হয়ে যায়। এই যে আপনার হাজবেন্ড এত আপনার গায়ে হাত তুলেছে, এত অত্যাচার করেছে, তারপরেও তো আপনার হাজবেন্ড আপনার জীবনে এত বড় ক্ষতি করে নাই যত বড় ক্ষতি করে দিছে। এটা আমার হাজবেন্ড বলে, প্রতিনিয়তই বলে যে আমি তো পারলাম না। এটা বলে, এখনো বলে। সবচেয়ে বড় ক্ষতিটা কার হয়েছে বলেন তো? আমার বাচ্চা আর আমার বাচ্চার ফেসটাও তো আসছে। ওই ভিডিওগুলোতে আপনার বাচ্চার ফেসও আছে। জি। মানে ভিডিও কলে যখন ছিল, বাচ্চাটা তো অল্প বয়স, বাচ্চাটা হয়তো আশেপাশ দিয়ে ঘুরে বেরিয়েছে, এবং ওই ভিডিও কল যখন রেকর্ড করেছে এই ভদ্রলোক তো অবশ্যই না, সে যে রেকর্ড করেছে এবং সেই রেকর্ডের মধ্যেই বাচ্চার ছবিটাও চলে আসছে। কত বড় ক্রাইম আপনি চিন্তা করে দেখেন, যে একটা বাচ্চা দুনিয়াতে বড় হওয়ার আগেই তাকে সামাজিকভাবে কতটুকু ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের মানসিকতা। আচ্ছা ভাই, আপনি তো এই ভিডিওটা দেখবেন, আমি ধরে নিলাম যার সঙ্গে আপনি এই সম্পর্কটা করছেন সে সবচেয়ে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ। আমি আপনার পক্ষ থেকে একটা কথা বলি, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। কিন্তু এই ভিডিওগুলো যখন আপনি ওর আইডিটা নিয়ে বা ওর আইডিটা বানিয়ে যখন আপনি ছেড়েছেন, আপনি আসলে এটা কি প্রমাণ করলেন? আপনি এটা দিয়ে প্রমাণ করতে চাইলেন যে ও পৃথিবীর সবচেয়ে বড় খারাপ মানুষ? ওর থেকেও কয়েকশো গুণ খারাপ মানুষ হচ্ছেন আপনি। আপনার চেহারাগুলো ওখানে দেখা যাচ্ছে, এবং নট অনলি দ্যাট, ওর যে ছোট বাচ্চাটা, সেই ছোট বাচ্চাটাও কিন্তু এই স্ক্রিনশটগুলোর মধ্যে আছে, এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলোর মধ্যে আছে। মানে মাথায় কি বিন্দুমাত্র সেন্সটুকু কাজ করে না যে একে তো পাপ, আর দ্বিতীয়ত আমি এই পাপের সাক্ষীগুলো রেখে যাচ্ছি? মানে এই বাচ্চাটার কি অপরাধ ছিল? সামাজিকভাবে এই বাচ্চাটা যখন বড় হবে, এগুলো তো কখনো যাবে না ইন্টারনেট থেকে, তখন এই বাচ্চাটার কাছে মা কি জবাব দিবে, বাপ কি জবাব দিবে? বংশানুক্রমে, মানে জেনারেশন বাই জেনারেশন, এই আপনাদের দুজনের ভুলগুলো তারা ক্যারি করে যাবে। আপনি গল্পটা কেন বললেন বলেন তো? আসলে আমার গল্পটা বলার মেন সেটা ছিল যে আমি যে ভুলটা করছি আর 10টা মেয়ে যেন না করে। ফার্স্ট অফ অল একদম ছোট থেকে যে ভুল ডিসিশন গুলো নিছি এগুলো যেন না, আমাকে দেখে যেন ওরা শিখে। সংসার করতে পারছেন না এরকম অনেকেই আছেন, আমাদের সমাজে আছেন। সংসার থেকে বের হয়ে যাওয়া কোনো অপরাধ নয়। সংসার থেকে বের হয়ে যেতে হলে বের হয়ে যাবো আমরা। হ্যাঁ, সফোকেটিং লাগছে, কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছি না, জানি ওই মানুষটাকেই চাই, তারপরও ওই মানুষের সঙ্গে আমার থাকতে হচ্ছে, এবং যখন দূরে যাই দূরে থাকতে পারি না, কাছে চলে আসতে হয়, সম্পর্কটা কোনোভাবেই ভালো যাচ্ছে না, মনের ভয়ঙ্কর রকম কষ্ট হবে। তারপরেও যদি আপনার ডিভোর্সে যেতে হয় যান, সেপারেশনে যেতে হবে যান। যাওয়ার পরে আপনার জীবনে যদি কেউ আসে, সেটা তো খুবই ন্যাচারাল, আসতেই পারে। কিন্তু থাকা অবস্থাতেই আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে যদি এই ধরনের কাজ করেন বা করতে থাকেন, দ্য রেজাল্ট ইজ নট গুড। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি সৎ সাহস নিয়ে আজকে এটা এখানে এসে বলেছেন। আমরা যতটুকু পারি প্রেসাইজ করে আমরা গল্পটা এখানে প্রচার করলাম, এবং আপনার এই ভুল থেকে হাজার মানুষ হয়তোবা শিখবে। আসলেই কি শিখবে? এটা হচ্ছে কথা। আপনার বয়স তো অনেক অল্প, আপনি এখন গার্মেন্টস করে আপনি হলো আপনার সন্তানের সঙ্গে আছেন। ঠিক আছে, আপনার রিয়ালাইজেশন আছে, আপনি হয়তো একটা সময় কাটিয়ে উঠতে পারবেন। তবে একটা কথা বলি, আজকে যে ওর যে ভুলটা হয়েছে, এই ভুলের পেছনে কিন্তু ওনার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওর লাইফে কোনো মেন্টর ছিল না, বাট মেন্টর থাকার পরেও যে মানুষের জীবনে এত বড় ভুল হয় না এটা কিন্তু না। মেন্টর থাকার পরেও ভুল হয়, সাপোর্ট দেওয়ার পরেও ভুল হয়, অতিরিক্ত শাসন করে সুন্দরভাবে বড় করার পরেও ভুল হয়। এই যে আমি এত কথা বলে যাচ্ছি, এমনও হতে পারে দেখো আমার জীবনে হয়তো এর চেয়েও বড় ভুল আছে। ভুল আমাদের সবারই হয়, কিন্তু এই ভুল থেকে আমরা কি শিখবো সেটাই হচ্ছে ফ্যাক্ট। একজনের ভুল থেকে আমরা অন্তত এতটুকু শিখতে চাই যে আল্লাহ এত বড় ভুল যাতে
আমি কখনো না করি। এবং সবসময় এই প্রার্থনাটুকু যেন থাকে যে উনি যেভাবে করেছেন, ওনাকে আঙ্গুল তোলা আমাদের উদ্দেশ্য নয়, ওনাকে জাজমেন্ট করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা যাতে এই ভুলটা এড়িয়ে চলতে পারি। সো আমার এই ভিডিও দেখে আমি যেই ভদ্রলোক এইসব কাজ করছেন তাকেও বিরত থাকতে বলবো যে ভাই আজকে থেকেই শেষ করেন, আর আগায়েন না। প্রত্যেকটা মানুষেরই সুন্দরভাবে বাঁচার রাইট আছে। সুন্দরভাবে বাঁচার রাইট নিয়ে তাকে থাকতে দেন, বাঁচতে দেন। আমরাও চেষ্টা করি ভালোভাবে বাঁচার জন্য। অন্তত এই পথগুলোতে যেন আমাদের কখনো ভুলেও যাতে না যাওয়া হয়। শেষ করছি আজকের মতো। ভালো থাকুন প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।